শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। Am I audible? শুভ সন্ধ্যা। Am I audible, my friends? শুভ সন্ধ্যা। There is an audiovisual delay. শুভ সন্ধ্যা। Am I audible? শুভ সন্ধ্যা। Am I audible, my friends? আমি শুরু করছি আজকের সাবজেক্ট মিসলেনিয়াস। লাস্ট কয়েকদিনের খবরের কাগজের কিছু হেডলাইন নিয়ে একটু কথা বলবো। সম্ভবত একজন দেখছি ইন দা লাইন। আমি শুরু করি। আমি বেশ কিছুদিন আপনার সঙ্গে কথা বলতে পারিনি। আপনারা নিশ্চয়ই জাতীয় নিউজগুলো এবং ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখছেন, ওয়ার্ল্ড নিউজগুলো দেখছেন। আমার বেশি ইন্টারেস্ট ওইগুলোর দিকে। আমি কদিন একটু ব্যস্ত ছিলাম। আমার এক মাস্টারমশাই, আমাদের ভীষণ সব্যসাচী শোনা যাচ্ছে, প্রফেসর শৈবাল গুপ্ত, যিনি ভারতবর্ষের প্রথম কার্ডিওথোরাসিক ওপেন হার্ট সার্জারির জন্য বাইপাস মেশিন তৈরি করেছিলেন, একদম ভারতবর্ষে দক্ষিণ কলকাতার একদম সোনারপুর অঞ্চলের একদম কামারশালে বসে বাইপাস মেশিন উইথ অল ইকুইপমেন্টস ডিজাইন করেছিলেন। সেটা দিয়েই ভারতবর্ষের প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ভারতবর্ষে অনেকগুলো কার্ডিয়াক সার্জারি উনি প্রথম করেছিলেন, পায়োনিয়ার। কিন্তু ভারতবর্ষে মূলত ওনার জীবনটা কেটেছে, এমবিবিএস জীবনটা মেডিকেল কলেজে, তারপর আইপিজিএমইআর, এবং মোস্ট প্রোডাক্টিভ পার্টটা কেটেছে এনআরএস মেডিকেল কলেজে, যেখানে আমি ওনার একসময় ছাত্র ছিলাম। সেটাই ওনার জীবনের সবথেকে প্রোডাক্টিভ লাইফ। বাট দুর্ভাগ্য, বাঙালি প্রতিভাকে তার জীবিত অবস্থায় সম্মান দিতে শেখেনি, তাকে হেকেল করেছে। ওনাকেও হেকেল করা হয়েছিল। ওনাকে এনআরএস মেডিকেলকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আরেকজন মাস্টারমশাই আমার ছাত্র অবস্থাতেই, আমি বলেছি বহুবার, প্রফেসর সুভাষ মুখার্জি, যার টেস্ট টিউব বেবির পদ্ধতি গোটা পৃথিবী এখন ফলো করে। সে সময় যখন এনআরএস মেডিকেল কলেজে, তখন তার ডিসকভারি, তাকেও হিউমিলেটেড হতে হয়েছিল, প্রচন্ড হিউমিলেটেড হয়েছিল। তাকেও এনআরএস তাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল বাম জামানা, জ্যোতি বোস তখন মুখ্যমন্ত্রী। ওদের দুজনের অপরাধ হচ্ছে, ওরা কেউ সিপিএম এর ক্যাডার ছিল না, তেলবাজি করে। আমি কাল না পরশু লিখেছি একটা দুর্ভাগ্যের জিনিস, যে ওই জামানাতে যারা ছিল তেলবাজ, তারা অপদার্থ হয়ে অনেক উপরে উঠেছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই জামানায় তোলাবাজরা উপরে উঠেছে। আমি কিছুদিন ব্যস্ত ছিলাম প্রফেসর গুপ্তের মৃত্যুর পরে তার সারা জীবনের যে অরিজিনাল কাজগুলো, এগুলোকে কম্পাইল করে একটা জার্নাল, আমাদের কার্ডিওথোরাসিক জার্নালে ছাপার জন্য সেটা নিয়ে লেখাতে ব্যস্ত ছিলাম। আর প্রফেসর সুভাষ মুখার্জি নিয়ে আমার এক বন্ধু স্বপন জানা, আর আমার মেডিকেল কলেজ, আমার এনআরএস মেডিকেল কলেজের কিছু সিনিয়র দাদা, ওরা কিছু কাজ করে রেখেছে। আর প্রফেসর সুভাষ মুখার্জিকে নিয়ে তো হিন্দিতে একটা ফিল্মই হয়েছিল,
এবং তার মৃত্যুর বহু পরে, সিপিএম জামানার বহু পরে, তার একটা জাতীয় স্বীকৃতি তবু পাওয়া গেছে। দুর্ভাগা বাংলায় প্রতিভার প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের চিরকালই অনেক দেরিতে হয়, অনেক দেরি করে হয়। অ্যান্ড in many planes of our social and national life, we are worshipping the false gods, neglecting, ignoring, and humiliating the real heroes. আমি আসছি এবার খবরের কাজগুলোর আইটেমসগুলোতে আসছি। আমি বিশ্লেষণে যাব না। আমি সম্পাদকীয় পেজ যুগ সংখ্যের 24শে নভেম্বরের একটা আর্টিকেল, প্রেক্ষাপট বাংলাদেশ, অবধারিত খণ্ডীকরণের মুখে সেনার ভূমিকা। ইয়েস, বাংলাদেশ ফাংশনালি কয়েকটা ফ্র্যাগমেন্টে ভাগ হতে চলেছে। অ্যানাটমিক্যালি কি হবে সেটা দেখা যাক, ভবিষ্যতই বলে দেবে। ভগবানজির সেই কথাটা, মহাকালের সেই কথাটা 71 যেটা বলেছিলেন, তোমরা এখন আমাকে বলো না বাংলাদেশটাকে ভারতের সঙ্গে অ্যানেক্স করতে, কখনো বলো না। ওদের চাকতে দাও, ইসলামিক বাংলাদেশ চাকতে দাও। একটা সেকেন্ড ফেজ আসবে, অর্থাৎ এই তিনি বলে গেছিলেন যে বাংলাদেশ মুক্তি সংগ্রামের সেকেন্ড ফেজটা পরে হবে, সেই দিনটা সমাহত আসছে। এবং কি দুর্ভাগ্য, এই লোকটা নাকি, এই ইউনুস লোকটা নাকি পিসে শান্তি নোবেল প্রাইজ পেয়েছিল। জানি না এক পৃথিবীর কোন প্রান্তে কোন শান্তি প্রতিষ্ঠা করেছিল, বাংলাদেশে এসে কি শান্তি প্রতিষ্ঠা করছে জানি না। তো যাই হোক, আবার এই বাংলা, এই ইউনুস ওপার পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করছে থ্রো চাটগা পোর্ট, পুরো এপার বাংলাটাকে আবার ইস্ট পাকিস্তানে কনভার্ট করার জন্য। আর যেখান থেকে সে অস্ত্র আমদানি করছে ইন্ডিয়াকে ট্যাকেল করার জন্য, ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার্সকে দখল করার জন্য, ভারতবর্ষকে ভয় দেখানোর জন্য সেই পাকিস্তানে আগুন জ্বলছে। আজকে পাকিস্তানের ক্যাপিটাল অবরুদ্ধ, পাকিস্তান ভাঙনের মুখে, এটা বহু আগেই মহাকাল বলে গেছেন। এবং এই নিয়ে আমার নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যের 3rd ভলিউমে কিছু লিখে রেখেছি। 2008-9 পর্যন্ত যতগুলো নিউজ ইনফরমেশন ছিল তার প্রেক্ষাপটে মহাকালের কথাকে যুক্ত করে, হাউ পাকিস্তান ইজ ব্রেকিং গ্র্যাজুয়ালি ইন্টু পিসেস। শ্যামাপ্রসাদ মুখার্জির এখন প্রশ্ন করা হয়েছিল একসময়, ভারতবর্ষ কি আবার একত্রিত হবে, আবার একতা আসবে, ইউনিফাইড ভারতবর্ষ তৈরি হবে? বলছে, দেখো, এটা খুব সহজে হওয়ার নয়। মনে রেখো, একটা জিনিস যখন একটা কাঁচের শিশি ভাঙে, একটা ভায়োলেন্সের মধ্যে ভেঙে যায়। তাকে যদি তুমি আবার এক করতে চাও, তাহলে এই যে টুকরোগুলো আছে, এই টুকরোগুলোকে গুঁড়ো গুঁড়ো করে ফার্নেসে ফেলতে হবে। ফার্নেসে পড়লে একটা লিকুইড, একটা গ্লাস, লিকুইড গ্লাস হবে, সেটাকে ফ্রেমে ফেলতে হবে। কুল ডাউন করলে আবার সে আগের ফর্মে সেই কাঁচের বোতলটা তৈরি হবে। অনেক ভাঙন আসবে, তারপরে আবার সেই যে উত্তপ্ত পরিবেশটা তৈরি হবে, সেই ভায়োলেন্স পরিবেশটা তৈরি হবে। এই একটা কথা বলেছিলেন। আর একটা জিনিস মনে রেখো, যে সেন্টারে ভারতবর্ষ বসে আছে, এই খণ্ডিত ভারতবর্ষ বসে আছে লাইক এ জায়েন্ট ক্রিস্টাল। একটা মিডিয়ামে, একটা লিকুইড মিডিয়ামে দেখবে ওই জায়েন্ট ক্রিস্টালটার দিকে ছোট ছোট ক্রিস্টালগুলো আস্তে আস্তে মাইগ্রেট করে। এটাই ফিজিক্সের নিয়ম। দে ফল অন দ্য জায়েন্ট ক্রিস্টাল অ্যান্ড দ্য ক্রিস্টাল বিকাম বিগার। এই ভারতবর্ষ, এই যে আজকের আমাদের ভারতবর্ষ, এটা আর অনেক বড় হবে। যতই ডিভিসিভ ফোর্স ভারতবর্ষের মধ্যে, ইউরোপের এবং আমেরিকার ডিপ স্টেট যতই ভারতবর্ষের এজেন্টকে দিয়ে ভারত ভাঙার চেষ্টা করুক নিজেদের স্বার্থে,
তারা ভাঙতে পারবে না। একটা নতুন শক্তির অভ্যুদয় ঘটেছে ভারতবর্ষের মধ্যে, এবং সারা ভারতবর্ষের একটা মেকানিজম তৈরি হয়ে গেছে বিভিন্ন কর্নারে। মহাকাল একটা জায়গায় বলেছেন না, সারা পৃথিবীর বিভিন্ন ইম্পর্টেন্ট ক্যাপিটালে আমার লোক বসে আছে, তারা ছদ্মবেশেই আছে, বাট দে আর অফিসিয়াল দেয়ার। আর একটা জায়গায় বলছেন আমাকে শ্রীখণ্ডী নিয়ে কাজ করতে হচ্ছে। ভারতবর্ষের, আমি আজ 30 বছর ধরে বলে আসছি যে ভারতবর্ষের পরিস্থিতিটা আস্তে আস্তে পরিবর্তিত হবে যখন ভারতবর্ষের নিজের ইন্টারনাল পরিবেশটা মধ্যে একটা জাতীয়তাবাদী শক্তির উদ্যোগ করবে এবং গোটা পৃথিবীর ইকুয়েশনসগুলো পাল্টাবে। এবার নেক্সট আর্টিকেলসে আসি আমি। ওই পেজে, এডিটোরিয়াল পেজেই যুগসংঘের পুতিনের আসন্ন ভারত সফর ও বাংলাদেশের পরিস্থিতি। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এই যে উত্তপ্ত ভারতবর্ষ বাংলাদেশে এই যে ভায়োলেন্সগুলো চলছে, এই যে হিন্দুদের বিরুদ্ধে এত অত্যাচার, চিন্ময় প্রভুকে কালকে জেলে ঢুকিয়েছে, আজকে উনি বেল পাননি, বিভিন্ন প্রান্তে হিন্দুদের মন্দির বাড়ি আক্রান্ত হচ্ছে, খুন হচ্ছে। ভারতবর্ষের আমাদের সরকারের কি অ্যাকশনটা হবে, কি ডিপ্লোম্যাসি হবে? একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই ডিপ্লোম্যাসি এবং অ্যাক্টিভ অ্যাকশন কি শুরু হবে, এটা অনেকগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। মনে রাখুন 71-এ তখন কমিউনিস্ট ইউএসএসআর, তার সমর্থনটার প্রয়োজন ছিল। সেই সমর্থনটা না পেলে ভারতবর্ষের আর্মির ইস্টার্ন ইন্ডিয়াকে বেশ করে ইন ইস্ট পাকিস্তান এই অপারেশন সম্ভব ছিল না। ঠিক মনে রাখবেন, আজকেও একটা ভারতের মধ্যের একটা পরিবেশ তৈরি করতে হবে, আর ইন্টারন্যাশনাল সারফেসে ইকুয়েশনসগুলোকে ফেভারেবল হতে হবে। অলরেডি ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে উইথ ইসরায়েল এবং কামিং প্রেসিডেন্ট অফ দ্য ওয়াশিংটন ট্রাম্পের একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে। নাও দ্য কোশ্চিন অফ রাশিয়া, পুটিনের সঙ্গে এই পুটিনের ভারতবর্ষে আসা, এবং উনি আসতে চাইছেন ভারতবর্ষে শীঘ্রই বা তার আগেই ইন দ্য ডিপ্লোম্যাটিক চ্যানেল একটা ইকুয়েশন তৈরি হয়ে গেলে, এবং ইউক্রেন ফ্রন্টে এই হোয়াইট হাউসে ট্রাম্প ঢোকার পরেই কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আর বাই দ্যাট টাইম পুটিনের সঙ্গে ইন্ডিয়ার একটা ইকুয়েশন এই বাংলাদেশ নিয়ে তৈরি হয়ে যাবে। দেন the direction of diplomacy and operations of government of India regarding this Bangladesh will be much more clear. এবার আমি আসছি নেক্সট আমি তারপরের, হ্যাঁ, আরেকটা যুগসংঘ, যুগসংঘ এটা হচ্ছে কবে, হ্যাঁ 8ই অগ্রহায়ণ 24শে নভেম্বরের, হিন্দুদের উৎখাত করলে বাংলাদেশ সিরিয়া হবে, একটা হেডলাইন, ভীষণ সত্যি কথা। সিরিয়া হবে, সিরিয়াটা একটু আসছি বাংলাদেশে। সিরিয়া, দিস ল্যান্ড ওয়াজ অফ দি সনাতনীজ, হিন্দুসদের। দেন দ্য খ্রিস্টিয়ানস কেম দেয়ার, দেন ইসলাম কেম দেয়ার। কিন্তু ইসলামের মধ্যে আস্তে আস্তে আবার শিয়া, সুন্নি, কুর্দস, এদের মধ্যে দ্বন্দ্ব। এই বিভিন্নভাবে আস্তে আস্তে এই সিরিয়ার মতো একটা মেডিটেরিয়ান সির কোলে, দ্য ভেরি অ্যাডভান্স ল্যান্ড, একটা প্রসপারাস রিচ কালচার একটা ল্যান্ড কীভাবে হয়ে গেল ডিভাস্টেটেড। বাংলাদেশ মনে রাখবেন একটা সময় এই বাংলা, এই ইস্ট বেঙ্গল, তো জয়েন্ট বেঙ্গলের 2/3। মনে রাখুন আজ থেকে যদি 2000 বছর আগে এই পিছিয়ে যান,
এই বাংলা বিশ্বের ট্রেডে, ওয়ার্ল্ড ট্রেডে, ওয়ার্ল্ড ওয়েলথে, ট্রেডিং ওয়েলথে কোন পজিশনে ছিল? মনে রাখুন যে আজ থেকে 2000 বছর আগের যদি ওয়ার্ল্ড ট্রেডের আমরা সিরিজটা দেখি, যে ওয়ার্ল্ড ট্রেডে একদম ফার্স্ট সেঞ্চুরি টু 10th সেঞ্চুরি এই ভারতবর্ষ ছিল ওয়ার্ল্ড ট্রেডে একা নিয়ার অ্যাবাউট 30%, নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড। তার মধ্যে আবার এই বে অফ বেঙ্গল, দিস বে অফ বেঙ্গল জোন কন্ট্রিবিউটেড 60% অফ দ্যাট। অর্থাৎ দিস বে অফ বেঙ্গল জোন, the bordering areas, the coastal areas of the Bay of Bengal, that is Odisha, eastern Odisha, Bengal, up to Chatga, this area, world trade was in the most vibrant. এবং এই most vibrant, definitely the culture, industry, agriculture, all materials very rich. সেই বাংলা কোথায় পৌঁছেছে? বোথ ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আবার ওখানে তো হয়েছে দিনের পর হিন্দু উৎখাত। এবার ওরা মনে করেছে, ইস্ট পাকিস্তান মনে করেছে যে হিন্দুদের ওখানে খুন করলেই যেন ইস্ট পাকিস্তানটা উন্নত হয়ে যাবে। এক সময় 45% হিন্দু ছিল, এখন হার্ডলি 6 to 7%, আদার মাইনরিটি সব কিছু হয়তো 1% যোগ করলে, আর ক্রিশ্চিয়ান বুদ্ধিস্ট আর হয়তো 1%। কিন্তু ওরা প্রথম বুদ্ধিস্টদের খুন করবে, ভারত হিন্দুদের খুন করবে, তাতে কি শেষ হবে? না, তারপর খ্রিস্টানদের খুন করবে, বুদ্ধিস্টদের খুন করবে, তারপর ওরা শিয়াদের খুন করবে, তার আগে ওরা সুফিদের খুন করবে, যত মাজার আছে সে মাজারগুলোকে শেষ ধ্বংস করবে ওদের, কারণ ওদের সুন্নি কালচার। তারপরে যত স্কুল কলেজে যখন ওয়েস্টার্ন এডুকেশন পড়ানো হয়, ইংরেজি, সায়েন্স, টেকনোলজি, গান বাজনা, সেগুলোকে ধ্বংস করবে, ওরা শ্মশানে পরিণত করবে। এবার আসছি আমি, ওরা শুধু হিন্দু খুন করে পারবে না, থামবে না, তার আগেই একটা কিছু ঘটে যাবে, বাই দ্য ডিভাইন প্রসেস, দেখা যাক। এবার এবার বিজ্ঞানের একটা নিউজে আসে, সায়েন্সের নিউজে আসে, এটা কোন আর্টিকেল? টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়া 25 নভেম্বর, ফ্রন্ট পেজ। ইয়েস, এটা সায়েন্সের উপরে একটা, ক্যালকাটা ইউনিভার্সিটি আর্থ সায়েন্স স্টাডি in Antarctica finds microplastics in penguins' lung and gut. ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্যাট্রোনেজে এবার কুমেরু অভিযান মাঝে মাঝে করে, ওখানকার পরিবেশ কি, জিওগ্রাফি কি নিয়ে গবেষণা করে। ওরা গবেষণা করে দেখেছে ওখানে একটা দ্বীপে, বারে বারে আমাদের এরা যায় সায়েন্টিস্টরা, ওখানে একটা দ্বীপ, তার নাম হচ্ছে সেবনার আইল্যান্ড অফ দি আন্টার্কটিকা। ওখানে পেঙ্গুইনদের লাংস, ফুসফুসে এবং ইন্টেস্টিনে ওরা দেখেছে মাইক্রোফাইবারস অফ দ্য প্লাস্টিক্স। তা দেখুন কি অবস্থা। তাহলে আমাদের কোস্টাল এরিয়া থেকে এই যে লক্ষ লক্ষ টন প্লাস্টিক সাগরে পড়ছে, এটা আপ টু কুমেরু চলে যাচ্ছে। সেখানে জল থেকে এই পেঙ্গুইনসরা এগুলো তাদের দেহে প্রবেশ করছে এবং বহুবার দেখবেন অনেক 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 পেপারস বেরিয়েছে, যখন সাবমেরিনগুলো জলের তলায় গিয়ে সার্ভে করেছে, দেখেছে যে সাগরের তলায় একটা লেয়ার অফ প্লাস্টিক্স পড়ে গেছে, যার জন্যে সাগরের যে লাইফ প্যাটার্ন, যে আমাদের ওশিয়ান লাইফ প্যাটার্ন, আমাদের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তাদের যে জীব বৈচিত্র্য, যে ডাইভার্সিটি ধ্বংস হচ্ছে। এই যে সাগর থেকে এত প্রচুর পরিমাণে আমরা মাছ পাই, তাদের স্বাদ পাল্টে যাচ্ছে, তাদের বডি পয়জনড হচ্ছে, গ্রোথ হচ্ছে না। ইভিন এই যে প্লাস্টিক ইউজ, আমি বলেছি এর আগে, আমি গ্রামের দিকে এলে আমি একদম পায়ে হেঁটে ঘুরে বেড়াই,
একদম হাই রোড থেকে ঢুকে গ্রামের মধ্যে যখন হাঁটি তখন দেখি দুদিকে বাঁশ বাগান এখনো আছে, কলা বাগান এখনো আছে, ঝোপঝাড় এখনো আছে। দুদিকের পুকুরগুলো দেখে খুব দুঃখ হয়। পুকুরগুলোতে হাজারে হাজারে প্লাস্টিকের বোতলগুলো ভেসে বেড়াচ্ছে। জলগুলো কি নোংরা, কালো। কি হচ্ছে বলুন তো? গ্রামের মাটিগুলোর উপরে একটা প্লাস্টিকের লেয়ার পড়ে যাচ্ছে, ফলে রিচার্জিং অফ দ্য ডিপার লেয়ার্স অফ দি সয়েল আর হচ্ছে না। কারণ আমরা ডিপ টিউবওয়েল, স্যালো টিউবওয়েল দিয়ে যে জলগুলো তুলে নিচ্ছি, এগুলো বর্ষার জল আবার চুইয়ে চুইয়ে নেবে, সেগুলো রিফিলিং হয়। এই প্লাস্টিক লেয়ার্স আর প্রিভেন্টিং দ্য রিফিলিং অফ দ্য আন্ডারগ্রাউন্ড স্পেসেস ফর ওয়াটার। আরেকটা জিনিস, এই যে অন দ্য আর্থ সারফেস এই যে প্লাস্টিক মেটেরিয়ালস থাকার জন্যে এই যে আর্থ সারফেসের উপরে জীব বৈচিত্র্য পাল্টে যাচ্ছে। এখন ধানের মাঠে আর মাছ হয় না। এক সময় ছোটবেলা ধানের মাঠে প্রচুর মাছ হতো, ভীষণ টেস্টি ফিশ, ন্যাচারাল, ধ্বংস হয়ে যাচ্ছে, পয়জন পড়ছে। আর দেখবেন সাউথ ইস্ট এশিয়ার, ইভিন বার্মা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওদিকে ভিয়েতনামের ধানের মাঠে ওরা বিষ প্রয়োগ করে না, ওরা হাঁস চাষ করে, লাখে লাখে হাঁস চাষ করে। সেই হাঁসগুলোই অশোক, আমি দেখেছি, খবরে দেখেছি, অশোক, ট্রাই টু রিমেন সেফ, লেট মি প্রে টু গড, তোমরা একটু সাবধানে থেকো, আশা করছি শুভ দিনটা আসবে, একটু সময় লাগবে, কয়েকটা মাস সময় লাগবে, লেট আস প্রে টু গড। অশোক, রিমেন ট্রাই টু রিমেন সেফ। আমরা ভারতবর্ষে যারা জাতীয়তাবাদী, আমরা বাংলাদেশে হিন্দুদের অবস্থা আমাদের সচেতন, কিন্তু খুব অসহায়। ওয়েস্ট বেঙ্গলের রাজনৈতিক রুলার is very hostile, and they are acting as the agents of the deep state of USA and Europe, and pro-Islamic. I hope ওদের ধ্বংস হবে এবং জাতীয়তাবাদীর উত্থান এই পশ্চিমবাংলাতেও ঘটবে, এবং ভারতবর্ষ উইল in East Pakistan, that is East Bangladesh, East Bengal, Bangladesh will take a proper role, হ্যাঁ। এই যে গ্রামাঞ্চল, এই যে প্লাস্টিক ইউজটার সম্বন্ধে আমাদের সমস্ত দেশবাসী, জনগণের একটা সামাজিক আন্দোলন নেওয়ার প্রয়োজন আছে। দিস প্লাস্টিক্স আমাদের মানব সভ্যতার খুবই ক্ষতি করছে। আমি এবার আসছি আরেকটা এতে। এবার সমস্ত খবরের কাগজে এই কয়েকদিন, ইংরেজি বাংলা সব কাগজেই এই আদানিকে নিয়ে, আদানি বিরুদ্ধে আমেরিকাতে কোর্টে একটা কেস হয়েছে। এটা নিয়ে এদেশের ইন্ডিয়া জোট, কংগ্রেস খুব লাফালাফি করছে। যে আদানির সঙ্গে মোদির সম্পর্ক, এবং আদানির সঙ্গে মোদিও করাপ্টেড, এবং আদানিকে এখনই জেল দিতে হবে, এবং এইসব চিৎকার করে মোদি করাপ্টেড লোক, এটা বিশ্বমঞ্চে এটা প্রমাণ করার জন্য একদম চিৎকার চেঁচাই শুরু করেছে। এবার দেখা যাক। হ্যাঁ, আদানি করাপ্টেড, তার এগেনস্টে কেস তো ইন্ডিয়াতে হবে, তাহলে আমেরিকাতে হতে গেল কেন? ওদের আর্গুমেন্ট হচ্ছে যে আদানি তার বিজনেসের জন্যে আমেরিকানদের কাছ থেকেও টাকা তুলেছে শেয়ার বাজারে, এবং সেই টাকা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন সরকারকে সে ঘুষ দিয়েছে। ঘুষ দিয়ে নিজের জন্যে কতগুলো এই যে কতগুলো স্টেটের সোলার যে প্রজেক্টসগুলোর ইন্ডেন্ট আদায় করেছে। এই তো কমপ্লেন। এবার দেখা যাক কোন কোন স্টেট এর অফিসাররা সেই ঘুষ খেয়েছে। ইয়েস, কারা কারা? কর্ণাটক, মাদ্রাস, উড়িষ্যা,
কোনো জায়গাতেই কিন্তু বিজেপি গভর্নমেন্ট ছিল না, সব জায়গাতেই হয় কংগ্রেস অথবা এনডিএ সরকার, ইন্ডিয়া জোটের সরকার। এখন এই কেস চলুক, ডিবেটও হোক, দেখা যাক কোথাকার কলঙ্ক, কার কলঙ্ক কীভাবে প্রকাশ পায়। আরেকটা জিনিস যেটা একটা হেডলাইন ওখানে দেখলাম, মোদি এবং ইলন মাস্ক দুজনের এই যে জয়েন্ট ভেঞ্চার, অভিনব চিন্তাধারার রূপকার, কোনো সন্দেহ নেই। মোদি ইজ এ ভেরি এনার্জেটিক ম্যান, ইলন মাস্কও তাই। সাউথ আফ্রিকা থেকে গিয়ে আমেরিকাতে সেটেল করে আজকে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, এবং তার হি ইজ নট এ সায়েন্টিস্ট, যেমন মোদিও সায়েন্টিস্ট নয়, হি ইজ নট এক্সপার্ট, পণ্ডিত, কখন দাবি করেন না তিনি পণ্ডিত। বাট দুটো ব্যক্তির গুণ একটা হচ্ছে যে দে আর ভেরি মাচ অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ, এবং ভীষণ উদ্যোগপতি। ইলন মাস্ক বেশ, কারণ মডার্ন টেকনোলজিকে সে ব্যবহার করছে, ভেরি এনার্জেটিক, এবং তার সমস্ত এবারের সম্পত্তিগুলো প্র্যাকটিক্যালি মর্টগেজে দিয়ে ফেলেছিল ট্রাম্পের জন্য, এবং ট্রাম্প না জিতলে এই লোকটা কিন্তু পথের ভিখিরি হয়ে যেত, কারণ ডেমোক্রেটরা ওকে ছিঁড়ে খেত একদম। আর মোদির আমার দেখা বা পড়া, ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কোনো সাবজেক্ট নিয়ে এত সিরিয়াস না। ডেফিনেটলি আমি কখনো বলছি না, উনিও দাবি করেন না হি ইজ লার্নেড ম্যান, বাট একটা সাবজেক্টে বোঝার জন্যে উইথ দ্য এক্সপার্টস, উইথ দ্য ব্যুরোক্রেটস, হি ক্যান সিট টুগেদার টু লিসেন ফ্রম দেম আওয়ার আফটার আওয়ার, ঘন্টার পর ঘন্টা উনি শোনেন, উনি নোট নেন, চিন্তা করেন, পরে কয়েক সপ্তাহ আবার ডেকে পাঠান, টু আন্ডারস্ট্যান্ড হোয়ার হি হ্যাজ ফেল টু আন্ডারস্ট্যান্ড, তারপর একটা প্রজেক্ট তৈরি করেন। এই যে সিরিয়াসনেস, এই সিরিয়াসনেস ভারতবর্ষের আর কোন প্রধানমন্ত্রী ছিল না। ছিল একজনের, শাস্ত্রীজি, তাকে তো খুন করে দাও। এবার আসছি আমি, এই দুজনের জয়েন্ট ভেঞ্চারে ভারতবর্ষের অনেক লাভ হবে। আমাদের ওয়েট করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। এবার আমি আসছি আরেকটা আর্টিকেল, উইল ডলার ইম্পেরিয়ালিজম সার্ভাইভ আন্ডার ট্রাম্প। হ্যাঁ, এটা হচ্ছে 25 নভেম্বরে, এটা দি স্টেটসম্যান পেজ 7 একটা আর্টিকেল, পার্সপেক্টিভ। বহুবার বলেছি, আপ টু ফার্স্ট গ্রেট ওয়ারের পরে আপ টু সেকেন্ড গ্রেট ওয়ার পর্যন্ত ওয়ার্ল্ডকে ডোমিনেট করেছে ইন কারেন্সি পাউন্ড, ইংল্যান্ডের পাউন্ড অ্যান্ড স্টার্লিং, দ্যাট ডোমিনেটেড দ্য ওয়ার্ল্ড ট্রেড, ওয়ার্ল্ড ইকোনমি। আফটার সেকেন্ড গ্রেট ওয়ার আস্তে 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 এই ক্ষমতাটা চলে গেল ডলারের হাতে, ডলার সেন্ট্রিং ওয়ার্ল্ড ট্রেড শুরু হলো। এইবার সেই ডলারের এগেনস্টে প্রথম কিন্তু মুখ খুলল কারা? জয়েন্ট ওয়েস্ট ইউরোপ, তারা ইউরো তৈরি করলো। ইউরো, দে ওয়ান্টেড টু ফ্রি দেমসেলস ফ্রম দ্য হ্যান্ডস অফ দি ডলার ইম্পেরিয়ালিজম, তারা ইউরো তৈরি করলো। ইউরো তৈরি করে কিছুটা ব্যালেন্স হলেও কিন্তু তারা কোপ করতে পারেনি, ডলার ইম্পেরিয়ালিজম কন্টিনিউড। তারপর কিছু কিছু আফ্রিকান লিডার্স, কিছু কিছু সাউথ আমেরিকান লিডার্স, they wanted to introduce another monetary system, currency, so that to free their country from the dollar imperialism. এবং পরে ব্রিক্স, তারাও একটা, যেখানে ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, here I see চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, এরা একটা জয়েন্ট ভেঞ্চার, একটা কারেন্সি তৈরি করার চেষ্টা করেছে। সেটাও কিন্তু এখনো শেপ পায়নি, মানে এখানে ইন্ডিয়া অ্যান্ড চায়না একমত হতে পারছে না, সেটা এখনো শেপ। এবং ডলার, এই যে কিন্তু ডলারের যে ইম্পেরিয়ালিজম, সেটা কিন্তু অনেক কান্ট্রি সেটা কিন্তু দুর্বল করে দিয়েছে। যেমন ইন্ডিয়া নিজে,
ইন্ডিয়া নিজেই যেমন, ইন্ডিয়া একসময় ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার যে ট্রানজাকশানটা হতো ভায়া ডলার, কিন্তু এখন ইন্ডিয়ান রুপি অ্যান্ড রাশিয়ান রুবল বিং এক্সচেঞ্জ ডাইরেক্টলি। সিঙ্গাপুর এবং আরব ল্যান্ডের কিছু মানির সঙ্গে এখন আমাদের ইন্ডিয়ান রুপি ডাইরেক্টলি বিং এক্সচেঞ্জড উইথাউট গোয়িং থ্রু ডলার। অর্থাৎ এই যে ঘরে বসে বসে আমেরিকান ব্যাংকসগুলো ডলার কাটমানি খাচ্ছিল, সেটা কমে গেছে। অনেক কান্ট্রি এটা করছে। সুতরাং এবার এই প্রশ্নটা উঠছে, ট্রাম্প ক্ষমতা এলে, কারণ ট্রাম্পের আসার একটা ভালো দিক হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওরা বিভিন্ন যে যুদ্ধবাজরা যে যুদ্ধ তৈরি করছে, ওয়েপন্স বিক্রি করছে, ট্রাম্প এলে এটা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে উনি আর আমেরিকান সৈন্য পাঠিয়ে যুদ্ধ করবেন না। যেখানে যেখানে আছে সেখানে উনি একদম কম্পোজড হয়ে যাবেন, একদম কনফাইন্ড হয়ে যাবেন। খুব ক্রিটিক্যাল প্রয়োজন ছাড়া উনি আর বিদেশে যুদ্ধ উনি ফেভার করবেন না। আর ওনার বক্তব্যই তো হচ্ছে বিদেশে যুদ্ধ করে আমার দেশের কি লাভ, অর্থাৎ অনেকটাই কনজারভেটিভ হয়ে যাচ্ছেন ইন দ্য ফিজিক্যাল অ্যাগ্রেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কিন্তু ইকোনমিক অ্যাগ্রেশনটা অন্য। এটা হচ্ছে কারণ আজকের পৃথিবীতে যেমন সেকেন্ড গেটের আগে পর্যন্ত গোটা পৃথিবীতে বিভিন্ন ফিজিক্যাল ইম্পেরিয়ালিজম ছিল, সঙ্গে ইকোনমিক ইম্পেরিয়ালিজম। এখন এসে গেছে মূলত ইকোনমিক ইম্পেরিয়ালিজম। এবং এই ডলার দিয়ে আমেরিকা যে কাজটা করছে সেইটা কি ট্রাম্প কন্টিনিউ করতে পারবে? কারণ বেসিক্যালি ট্রাম্প ইজ এন হোয়াইট সুপ্রিমেসিস্ট, আমেরিকা ফার্স্ট। যতই তার ভালো গুণ প্রশংসা করি না কেন, বেসিক্যালি তো হোয়াইট সুপ্রিমেসিস্ট, বেসিক্যালি আমেরিকা ফার্স্ট। আমেরিকান স্বার্থের বাইরে তিনি কিছু করবেন না। সেইখানটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। আমেরিকার ট্রাম্প ভীষণ রকমের, কিন্তু একটা তার ভালো গুণ, হি ইজ নট ড্যান্সিং অন দ্য প্ল্যাটফর্ম অফ দি ওয়েপন্স প্রোডাকশন লবি। ওয়েপন লবির প্ল্যাটফর্মে তিনি নাচছেন না। অর্থাৎ তিনি থাকলে এই ওয়েপন্স লবি যে হিউজ ওয়েপন্স তৈরি করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ লাগিয়ে সেখানে অস্ত্র বিক্রি করবে, এই লবির লাভ হচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে উনি ওনার যে ইউএসএর সুপ্রিমেসি উনি রিডিউস করবেন বা ডলারের সুপ্রিমেসি উনি কমিয়ে দেবেন। এইটা উইথ দিস রেস্ট্রিকশন অফ হিজ ফিজিক্যাল ইম্পেরিয়ালিজম আউটসাইড হিজ বাউন্ডারি ইন ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড, এইখানটা নিজেকে কন্টেন করে উনি কিভাবে ডলারের সুপ্রিমেসি মেনটেন করে এটা দেখার। উইল ডলার ইম্পেরিয়ালিজম সার্ভাইভ আন্ডার ট্রাম্প? এই আর্টিকেলটা। হ্যাঁ, এবার আসছি আমি আর একটা এতে, ওই আগের ওই আদানিদের বিরুদ্ধে, স্বাধীনের বিরুদ্ধে ইউএসএতে কোর্টে একটা কেস সরেছে। এবার ইউক্রেন নিয়ে পরে একদিন ডিসকাস করবো। ইউক্রেন, এখানে একটা হেডলাইন টাইমস অফ ইন্ডিয়াতে, ইউক্রেন ক্লেমস রাশিয়া ফায়ার ICBM মিড রেঞ্জ মিসাইল এখানে। এবার আমি আসছি, এবার একটা মজার জিনিস ঘটেছে। এটা পরপর দেখছি বাংলা কাগজ, ইংরেজি কাগজ, সব জায়গাতেই আসে যে এই ক্যানাডা গভর্নমেন্ট দুদিন আগে পর্যন্ত চিৎকার করছিল যে ওদের যে ওই যে একজন পাঞ্জাবি খালিস্তানি টেরোরিস্ট নির্ঝর যে খুন হয়েছিল, ক্যানাডিয়ান, অ্যাকোয়ার ক্যানাডিয়ান সিটিজেন, বর্ন ইন পাঞ্জাব, ইউএসএ মাটিতে খুন হয়েছিল। কানাডা গভর্নমেন্টের বক্তব্য ছিল যে একে ইন্ডিয়ানরা খুন করেছে এবং সেই খুনের কনস্পিরেসি করেছিল কিছু ইন্ডিয়ানস ইন আমেরিকা, এবং পেছনে ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি নিজে এবং ফরেন মিনিস্টার জয়শঙ্কর নিজে এবং ইন্ডিয়ান অ্যাম্বাসি ইন কানাডা অ্যান্ড ইউএসএ। এই ব্লেম করে চিৎকার কাছে, যার প্রেক্ষাপটে কানাডার সঙ্গে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক
খুব খারাপ হয়েছে। এইটা এইটা ও করেছিল, এটা ওদের কেনাডার পিএম যেটা করেছিল, ওখানকার যারা খালিস্তানের টেরোরিস্ট তাদেরকে প্লিজ করার জন্য। কারণ এই এখনকার যে ট্রুডো যে প্রধানমন্ত্রী আছে কানাডার, তার সার্ভাইভাল ডিপেন্ড করছে এই 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 খালিস্তানি টেরোরিস্টদের ভোটের উপরে। ওদের কয়েকটা এমপি আছে, সেই এমপিদের সাপোর্ট ছাড়া ট্রুডো উইল লুজ পাওয়ার। অথচ এই খালিস্তানি টেরোরিস্টরাই একসময় সে আমেরিকান একটা বিমান ধ্বংস করেছিল, যেখানে 90% প্যাসেঞ্জার ক্যানাডিয়ান। একসময় এই খালিস্তানিগুলোই খুন করেছিল ইন্দিরা গান্ধীকে, অথচ এই খালিস্তানিগুলোকে সাপোর্ট করছে কংগ্রেস। কি ট্র্যাজিক পলিটিক্স। এবং যে মুহূর্তে ইউএসের ইলেকশনে ট্রাম্প দেখা যাচ্ছে ক্ষমতায় আসছে জানুয়ারি মাসে, তখন কিন্তু একদম ট্রুডোর ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। ট্রুডো এখন বলছে না না, এই নির্ঝর হত্যাকাণ্ডে মোদি বা জয়শঙ্কর কেউ যুক্ত নয়। একদম ভয়েস পাল্টে যাচ্ছে। এবার আরেকটা, হ্যাঁ, ইংরেজি স্টেটসম্যানসও তাই করেছে। Canada denies now linking Prime Minister Modi and Jaishankar and Doval with the Nijjhar killing. যে না না, নির্ঝর কিলিংয়ের সঙ্গে এখন পিএম মোদি, জয়শঙ্কর বা দোভাল কারোরই যোগ নেই। একদম সুর পাল্টে যাচ্ছে। এইবার আরেকটা হেডলাইন দেখলাম স্টেটসম্যানসে, কবে দেখলাম, 23 তারিখে। PM Modi meets 31 world leaders in 3 nation tour. জানেন লাস্ট কদিন আগেই PM মোদি ব্রাজিল গেছিল এবং অন দ্য ওয়ে আফ্রিকা হয়ে ঘুরে গেছিলেন। আফ্রিকার দুটো কান্ট্রি এবং ব্রাজিলে গিয়ে এই 3 দিনের ট্যুরে 31 জন ওয়ার্ল্ড লিডার্সের সঙ্গে মিট করেছেন। দিস ইজ দ্য মেরিট, দিস ইজ দ্য অ্যাক্টিভিটি। 31টা ওয়ার্ল্ড লিডার্সের সঙ্গে মিট করা কনজিকিউটিভ, ডেফিনেটলি উইল প্ল্যানিং। আমাদের এম্বাসি এখন দ্যাট অ্যাক্টিভ। একসময় আমাদের এম্বাসি ওরা ঘরে বসে, অ্যাম্বাসেডারগুলো ঘরে বসে বসে ঘুমোতো, মাল খেত আর টাকা ইনকাম করতো, অ্যাক্টিভিটি ছিল। নাও আর এম্বাসিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইজ সো অ্যাক্টিভ। একসময় মনে আছে এই 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 মিটিংসগুলো না হলে ইন্ডিয়ার পজিশন অন দ্য গ্লোব সারফেস কখনোই এত ভাইব্রেন্ট হতে পারে না। এবং লাস্ট 70-80 ইয়ার্সে কখনো দেখেছেন যে ইন্ডিয়ান ডায়াসপোরা আউটসাইড আওয়ার বাউন্ডারি ইন ডিফারেন্ট কান্ট্রিজ ইজ সো ভাইব্রেন্ট, and our Indian Prime Minister is popular in India in different states, but this Prime Minister is so popular, more popular among the Indian diaspora in all countries of the world. Very popular. এবং একটা জিনিস, এই যে কানেকশন করা, তারা দেশ থেকে চলে গেছে 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন, 4 জেনারেশন, হয়তো 200 বছর আগে তাদের কোন গ্র্যান্ডফাদাররা চলে গেছে, মাইগ্রেট করে গেছে, বাট দে ফিল দ্য কানেকশন, দ্য আম্বিলিক্যাল কর্ড, নাভির যে টান, রুট। তারা সবাই চায় একটা রুটের স্বাদ, যে নারীর স্বাদ। অল আর ইন সার্চ অফ দ্য রুট, সেই রুটের সন্ধান, এই রুটের স্বাদ। PM মোদি যখন যে দেশে যান, এই জিনিসটা যে ইউ ওয়ার ইন্ডিয়ানস, ইউর গ্র্যান্ড প্যারেন্টস ওয়ার ইন্ডিয়ানস, এই যে কমিউনিকেশন, এই যে কথাটা বলা, এই যে স্মৃতিকে জাগিয়ে দেওয়া, সবাই তার রুটটা জানতে চায়। এটাই ভারতবর্ষের, এটাই সফট পাওয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটাকে এই মোদি খুব ইন্টেলিজেন্টলি এটা ব্যবহার করে, এটা ব্যবহার করা উচিত। আজকে বাংলাদেশ, অশোক, আজকে বাংলাদেশ তোমরা অন্য কান্ট্রির নাগরিক, কিন্তু তোমরাও ফিল করছো তোমরা একদম আদিম ভারতবর্ষের, তোমাদের গ্র্যান্ডফাদার্স আদিম ভারতবর্ষের মানুষ। আমরাও ফিল করছি তোমরা আমাদেরই মানুষ। এই ফিলিং যতদিন বাঁচবে, মনুষ্যত্ব বেঁচে থাকবে। তোমাদের প্রতি আমাদের ফিলিংস, আমাদের প্রতি ফিলিংসগুলো বেঁচে থাকে,
এটাই মনুষ্যত্ব। এবার আসছি আমি আরেকটা ভালো, কতক্ষণ হলো, আমি আমি কি থেমে যাব না? একটু যতটা পারি একটু বলে নিই। আমি কালকে বলবো একটা জিনিস। আমি কদিন আগে একটা এনজিওতে রোববার একটা স্পিচ দিলাম অন বিদ্যাসাগর। বিদ্যাসাগর সম্বন্ধে বাম জামানার সময় অনেক কমিউনিস্টের মধ্যে অনেক ভুল ধারণা তৈরি করা আছে এবং অনেক ন্যারেটিভ তৈরি করা আছে। যেমন উনি উনি ধর্ম মানতেন না, উনি নাস্তিক ছিলেন, অনেক কথাবার্তা বলা আছে। সেইগুলোকে কত মিথ্যা। আর ওনার রোল ইন দ্য আমাদের নারী জাগরণে, নারীর শিক্ষায়, নারীর মুক্তিতে, নারীর শক্তি সঞ্চয়ে ওনার যে কি রোল, মৌলিক অবদান, এটা আমরা ভুলে গেছি। এটা নিয়ে আমি একটা স্পিচ দিয়েছিলাম, এটা নিয়ে একদিন বলবো। বিশেষ করে ওই জায়গাটা আমার দরকার যে কিছু লোক এটা বলে যখন নাস্তিক ছিলেন, ধর্ম মানতেন না। এই জায়গাটা বিশ্লেষণ করে আমি কাল বা পরশু সময় পেলে আমি বলবো। আমি এই মানুষের এই যে ন্যারেটিভ শুড বি ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। ইয়েস, হিস্টোরিক ফ্যাক্টসকে বিকৃত করাটা পাপ। আপনার ওপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, অ্যানালাইসিস মে বি ডিফারেন্ট, বাট হিস্টোরিক ফ্যাক্টসকে যখন বিকৃত করা হয় সেটা মহাপাপ। থার্ড টার্ম ট্রেমার্স, এই আর্টিকেলটা কারা লিখেছে? দি স্টেটসম্যান, 20th নভেম্বর, পার্সপেক্টিভ পেজ 9। দেখা যাচ্ছে যে রুজভেল্ট ইউএসের হিস্ট্রিতে রুজভেল্ট 4 বার কনজিকিউটিভ, 4 16 বছর রিমেন প্রেসিডেন্ট, and so far I remember he died before the end of the Second Great War. Possibly he died in 44, like that, when Truman became the president. And in 51 the 22nd amendment of the USA এটা হয়েছিল, যাতে লেখা হয়েছিল যে যে কোনো প্রেসিডেন্ট দুবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না। কিন্তু এবারে ট্রাম্পের ক্যাম্পেনিং, ট্রাম্প এবারে একটা অদ্ভুত ইতিহাস সৃষ্টি করেছে। এরকম ইতিহাস, ট্রাম্প তো কোর্টের বিচারে একজন অপরাধী এবং সেখানকার ডিপ স্টেট তাকে একদম চায়নি, যারা ওয়েপন্স লবি তারা একদম চায়নি ট্রাম্প ক্ষমতায় আসুক, কারণ ট্রাম্প ক্ষমতায় এলে ওয়েপন্স লবির ডোমিনেন্স কমে যাবে। এবং ইভিন তারপরে 3 বার অ্যাটেম্প্ট হয়েছে খুন করার জন্য। একবার তো গুলি কান ফুটো করে বেরিয়ে গেছে। তার এগেনস্টে বিভিন্ন প্রান্তে অনেক কেস হয়েছে এবং সব নারী ঘটিত কেস। আমেরিকাতে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নারী ঘটিত জীবন খুব কম পুরুষের আছে। যেমন মেয়েদের চরিত্রও একই জিনিস, অথচ এইগুলো ব্যক্তিগত জীবনে। কারণ ট্রাম্পের নিজেই অফিসিয়ালি তার 3 বার বিয়ে, তার ছেলে পুলে সব আছে সব ক্ষেত্রেই। সে তো এই দিয়ে দেশের কোনো ক্ষতি করেনি। কিন্তু এইগুলো নিয়ে আমার তাই বক্তব্য, যদি কোনো ব্যক্তির, কোনো বিগ ম্যান বা গ্রেট ম্যানের জীবনে নারী ঘটিত কিছু থেকে থাকে, যদি তা রাষ্ট্রের ক্ষতি না করে থাকে, এ নিয়ে আমার কোনো আলোচনা নেই। বাট ইফ দ্যাট পজিশন, that relation creates a problem for the country, that I must discuss. ট্রাম্পের তো এই আচরণ, নারীর সঙ্গে কোনো আচরণ, সত্যি হোক মিথ্যা হোক, এটা রাষ্ট্রের কোনো ক্ষতি করে, এ নিয়েও তাকে খুব বিব্রত হতে হয়েছে। এইরকম একটা অবস্থায় তার যে টেকনিক অফ ক্যাম্পেনিং, এটা হিস্ট্রি অফ ইউএসএতে একটা ইউনিক। ও পপুলিজমের একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছে। ইটস ক্রিয়েটেড নিউ ডাইনামিক্স, নিউ ন্যারেটিভ
অফ পপুলিজম, এবং হি ইজ সো পপুলার, দেখা যাচ্ছে যে অপোজিশনের থেকে প্রায় 100খানা সে বেশি পেয়েছে তার ইলেকট্রাল ভোট। এই হিস্ট্রিটাও খুব ইউনিক। এইবার এর মনের ইচ্ছে উনি আরেকবার, অর্থাৎ একবার মাঝে গ্যাপ হয়েছে, আবার একবার প্রেসিডেন্ট হতে চলেছেন জানুয়ারি 2025 থেকে। উনি তারও পরে থার্ড টার্ম, যেহেতু উনি একবার আসতে পারেননি, ওনার মনের ইচ্ছে যে উনি আর একবার প্রেসিডেন্ট হবেন 2028-এর পরে, 24-28-এর পরে। এটা নিয়ে অনেক, একটু লাইনটা পড়ে নিই। অ্যাজ দি 2028 election draws nearer, the potential for Trump to pursue a third term, or at least lay the groundwork for that possibility, will likely continue to dominate public conversations. His brand of populism has already rehearsed American politics, challenging notions of civility, convention, and governance. A push for a third term would amplify these dynamics. At the end, Trump's third term ambition are more than a political question. They are defining moment for American democracy. পারলে আপনারা পড়ে নেবেন। এবার আমি আসছি বেঙ্গলি সায়েন্টিস্ট ম্যাজিক কম্পোনেন্ট উইথস্ট্যান্ডস 10 kg TNT ব্লাস্ট। আমাদের মেদিনীপুর আইআইটির একজন ছাত্র এখন ডিফেন্স ল্যাবে কাজ করছে। ওর হাত দিয়ে অনেকগুলো ডিসকভারি হয়েছে, যেটা ডিসকভারিগুলো এই যে আমাদের আর্মি যুদ্ধক্ষেত্রে যায় এবং সেখানে মাইন্স ফাটে, বোম ফাটে, ওদের ডিফেন্সের জন্য যে অ্যাপ্রনগুলো, যে হেলমেটগুলো, টার্গেট হচ্ছে এগুলো কত ফায়ার প্রুফ হবে, কত ব্লাস্ট প্রুফ হবে, কত হালকা হবে, এরকম অনেকগুলো নতুন ডিসকভারি করেছে। ছেলেটির নাম কি জানো? একটা হেডলাইন হয়েছে, এ সায়েন্টিস্ট শান্তনু ভৌমিকস component withstood a force of 10 kg TNT explosion from nearly 1.9 feet during a test. এরকম অনেকগুলো কাজ আমাদের হয়েছে যেগুলো আমাদের আর্মি অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার আসছি আমি, কারণ প্রতিদিন এই খবরের কাগজে 4 বছরের মেয়ে রেপ্ট হচ্ছে, খুন হচ্ছে, ডেড বডি পাওয়া যাচ্ছে, একটা মেডিকেল কলেজের ডিউটিরত অবস্থায় লেডি ডক্টর খুন হচ্ছে, রেপ্ট হচ্ছে, ডেড বডি লোপাট হচ্ছে, এভিডেন্স লোপাট হচ্ছে, এইসব কাহিনী শুনতে আর ভালো লাগে না। এবার আরেকটা হেডলাইন, এটা হচ্ছে গণসূক্ষ্ম, হ্যাঁ কতক্ষণ হলো, আমি এবার থেমে যাব। একটা হেডলাইন দেখলাম, বালুচ ইস্যুতে চীন ভারত সম্পর্কে ফাটল। আসলে হেডলাইনটা ভুল, এটা অ্যাকচুয়ালি বালুচ ইস্যুতে চীন পাকিস্তান সম্পর্কে ফাটল। কন্টেন্টটা আপনারা পড়ে দেখবেন। এটার হেডলাইনটা হচ্ছে পেজ হচ্ছে ফ্রন্ট পেজ 1। এটা হচ্ছে কবেকার যুগসংখ্য পৃষ্ঠা 2। এটা দেখবেন ওয়ার্ল্ড নিউজে এটা আছে, বিভিন্ন ইংলিশ মিডিয়ামে। বালুচ ইস্যুতে চীন পাকিস্তান সম্পর্কে ফাটল। তার কারণটা হচ্ছে এই যে রোডওয়েজগুলো তৈরি করছে চীন, ওদের যে গ্লোবাল প্রজেক্ট, যেটা একদম চীন থেকে থ্রু পাকিস্তান ভার্টিক্যালি ডাউন টুয়ার্ডস দ্য অ্যারাবিয়ান সি কোস্ট ভায়া বালুচিস্তান, এই যে রোডওয়েজ তৈরি করছে, ব্রড রোডওয়েজ তৈরি করছে। টার্গেটটা হচ্ছে ওদের কোথায়? এই রোডওয়েজগুলো তৈরি হলে সুবিধে হচ্ছে চীনের যে সি পোর্টসগুলো সব একদম ইস্টে, টু প্যাসিফিক এরিয়া, একদম ওদিকে ইস্টে, ফার ইস্টার্ন জোন। আর এদিকে সেন্ট্রাল পার্ট, যেটা সেন্ট্রাল এশিয়া সেন্ট্রাল পার্ট, এর কমিউনিকেশনটা এদিকে নেই। দে ওয়ান্ট এ সি রুট থ্রু ইন্ডিয়া, সম্ভব না। পাকিস্তানের বডির উপর দিয়ে এই রোডওয়েজ আপ টু আরব সি, আমাদের আরবিয়ান সি, পার্সিয়ান গালফ এরিয়া, এই কমিউনিকেশনটা করতে পারলে তাহলে হোল ওয়েস্ট এশিয়ার উপরে
পার্সিয়ান গালফে তার একটা কন্ট্রোল চলে আসবে। প্লাস আরেকটা জায়গা হচ্ছে পাকিস্তানের মধ্যে মাইন্সের সব থেকে রিচ জায়গা হচ্ছে বালুচিস্তান। তাহলে বালুচিস্তানের মাটির তলায় যে কস্টলি মিনারেলস গুলো আছে, এইগুলোকে সে দখল নিতে পারবে। কিন্তু এইটা যখন এটা পাকিস্তান গভর্নমেন্ট যখন এটা করতে অ্যালাউ করেছে চীন গভর্নমেন্টকে, বালুচরা খেপে গিয়েছে। বালুচরা দেখছে এমনি বালুচিস্তান ওয়াজ নট উইলিং টু গো টু পাকিস্তান। বালুচিস্তান অনেকগুলো এরিয়া, অনেকগুলো প্রিন্সলি স্টেট, ওরা যেমন কালাত, এদের প্রিন্স, এরা কেউই পাকিস্তান জয়েন করতে চায়নি। দে ওয়ান্টেড টু জয়েন ইন্ডিয়া। গান্ধী আর নেহরু বিট্রেড দেন। তো তারপরে জিন্না আর্মি পাঠিয়ে এই এরিয়াটা দখল করে পাকিস্তানের সঙ্গে অ্যানেক্স করেছিল। তাহলে বালুচদের এথনিসিটিও কিন্তু পাকিস্তানের যে মোস্ট ডোমিনেন্ট, পাকিস্তানের রুল করে, পাকিস্তান ইজ নাথিং বাট এ আর্মি স্টেট controlled by the West Punjab Sunni Muslims. Clear, Ashok? Pakistan is nothing but an army state controlled by West Punjab Sunni Muslims. সেক্ষেত্রে সেখানে সিন্ধিদের কোনো অনার নেই, বালুচদের কোনো অনার নেই। আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা অ্যানাটমিক্যালি হিস্টোরিক্যালি ওয়াজ পার্ট অফ আফগানিস্তান, তারাও থাকতে চায় না পাকিস্তানের সঙ্গে। এইখানে ওরা এই বালুচ বিদ্রোহীরা, বালুচ লিবারেশন আর্মি, বহুদিন বোধহয় 6 দশকের পুরনো বালুচ মুক্তিযোদ্ধারা, লিবারেশন আর্মি, ওদের একটা বালুচ গভর্নমেন্ট আছে ইন এক্সাইল, বালুচ গভর্নমেন্ট ইন এক্সাইল, প্রভিশনাল গভর্নমেন্ট ইন এক্সাইল, ওদের আর্মি আছে বালুচিস্তানে। তারা চীনা দেখলেই, চীনা টেকনিশিয়ানস, ইঞ্জিনিয়ার, ওয়ার্কার্স দেখলেই একদম খতম করছে, একটা বাসকে ওরা উড়িয়ে দিচ্ছে। এবং চীন গভর্নমেন্টের দাবি হচ্ছে, যেহেতু তোমার সঙ্গে আমার প্রজেক্ট কোলাবোরেশন, আমার চীনা টেকনিশিয়ানসদের প্রোটেক্ট করার দায়িত্ব পাক আর্মির। বাট পাক আর্মি ইজ ফেলিং টু প্রোটেক্ট দ্য চাইনিজ দেয়ার ইন বালুচিস্তান হু আর ওয়ার্কিং দেয়ার। এইখানে টাসেল শুরু হচ্ছে। এবার চীন গভর্নমেন্ট চাইছে, তাহলে আমাকে আমার চীনা আর্মি ওখানে রাখতে দাও, I will send my Chinese army to Afghanistan, to Balochistan to protect my workers. এইখানে দ্বন্দ্ব শুরু হয়েছে। এবার বালুচরা দেখছে যদি চীনা আর্মি এখানে থাকে, সে তো আমার এক হচ্ছে আমরা এখন স্লেভস অফ আন্ডার দি হ্যান্ডস অফ দি ওয়েস্ট পাঞ্জাব সুন্নিজ, প্লাস চায়না যদি ঢুকে পড়ে, তাহলে একদিক থেকে চায়না আমাকে শেষ করবে, আরেক থেকে ওয়েস্ট পাঞ্জাব সুন্নিজরা আমাকে শেষ করবে। এই জন্যে বালুচরা প্রচণ্ড খেপে গেছে। প্লাস আরেকটা জিনিস, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার্স উঠে আসা আজকের যে সেই বিখ্যাত ক্রিকেটার, যার ইলেকশনে ম্যাক্সিমাম এমপি পেয়েছে, যার প্রাইম মিনিস্টার হওয়ার কথা, যাকে ওরা জেলে ঢুকিয়ে দিয়েছে, এখন প্র্যাকটিক্যালি আর্মি কন্ট্রোল একটা গভর্নমেন্ট চলছে, তার ডাকে আজকে রাজধানী অফ পাকিস্তান অবরুদ্ধ হচ্ছে। সবই দেখার, অনেক কিছুই দেখতে হবে। কিন্তু একটা জিনিস অশোক, আমাদের মধ্যে সনাতন আদর্শ, সনাতন ভারতবর্ষের স্বপ্ন যদি জেগে থাকে, যদি আমরা তার জন্য স্যাক্রিফাইস করতে পারি সেই স্বপ্নকে সার্থক করতে, তাহলে কিন্তু আমরা নতুন সূর্য দেখব, নতুন ভারতবর্ষ দেখব। অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে হয়তো অনেক রক্ত ঝরবে, সেটা কিন্তু হবে। এই বলে শেষ করি, আমি আজকে শেষ করি। হ্যাঁ সৌমিক, হিন্দুরা কি জাগবে? একটা জায়গায় তো উনি বলেছে হিন্দুরা কি জাগেনি, সেটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে জাগেনি। ওয়েস্ট বেঙ্গল, আমি তো ওয়েস্ট বেঙ্গলে বহুদিন, আমি তো 10 ইয়ার্স ধরে একটা শব্দ ব্যবহার করি, WAST, ওয়েস্ট বেঙ্গল, এখানে জাগেনি, জাগতে পারেনি। একটা জিনিস বলে রাখি, মনে রাখবেন, ওয়েস্ট বেঙ্গল হিন্দুদের উপরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনেক শক্তি, অনেক পয়জনাস ফোর্স, অনেক 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 কি বলে, যাকে বলে শয়তানি শক্তি প্রচণ্ড অ্যাক্টিভ, অনেক শয়তানি শক্তি প্রচণ্ড অ্যাক্টিভ। আমি একটা জিনিস বলে রাখি,
প্রথম যে শয়তানি শক্তি ইসলামের প্রবেশ ভারতবর্ষকে খুব পয়জন করেছে, বা বাঙালি হিন্দুর মনকে খুব পয়জন করেছে। তারপরে খ্রিস্টিয়ানদের প্রবেশ আবার পয়জনিং করেছে। গান্ধীবাদ বাঙালি হিন্দুদের মনকে, অল ইন্টেলেকচুয়ালস পয়জন্ড হয়েছে। তারপরে কমিউনিজম, দি ডক্ট্রিন অফ কমিউনিজম বাঙালি ইন্টেলেকচুয়ালসদের পলিউট করেছে। এই পয়জন থেকে বেরিয়ে আসা সময় লাগবে, কারণ এই যে ফরেন ফোর্সগুলো জানে বাংলার ইন্টেলেকচুয়ালসরা যদি জাগে একদিন, যদি এদের রুট জানতে পারে, বাংলার ইন্টেলেকচুয়ালস যদি জাগে একদিন, তাহলে কিন্তু বাংলার ইতিহাস, এপার বাংলা ওপার বাংলা, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাস অন্য রূপ নেবে। আমি গতকালই একটা জিনিস বলেছিলাম, এই বাংলাদেশ থেকেই কিন্তু, এই বেঙ্গল থেকেই এশিয়ার প্রথম নোবেল প্রাইজ, এই বাংলার মাটিতে কাজ করেই কিন্তু ভারতবর্ষের প্রথম সায়েন্স নোবেল প্রাইজ, এই বাংলা থেকেই কিন্তু সত্যেন বোস, মেঘনাথ সাহা, জগদীশ বোস, ওয়ার্ল্ড ক্লাস টপ সায়েন্টিস্ট, দার্শনিক, ভারতবর্ষের মধ্যে টপ সায়েন্টিস্ট, টপ ফিলোজফার্স, আচার্য ব্রজেন সিং, এই বাংলা থেকে আধুনিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 3 মানুষ, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র, এই বাংলার ইন্টেলেকচুয়ালসদের যদি খতম করা না যায়, যদি পয়জন করা না যায়, তাহলে কিন্তু আবার এই বাংলা জাগবে, ভারতবর্ষ জাগবে। যে ভারতবর্ষ জাগবে, সেই ভারতবর্ষ সেই পৃথিবীতে অন্য কোনো সুপার পাওয়ারের পক্ষে দাপিয়ে বেড়ানো, মনোপলি করা সম্ভব হবে না। এবং আমি আবার বলছি, গোটা পৃথিবী থেকে যে কোনো বিগ পাওয়ারে এই যে মনোপলি করার, মনোপোলার ওয়ার্ল্ড তৈরি করার যুগ শেষ হয়ে আসছে। ওয়ার্ল্ড উইল রিমেইন মাল্টিপোলার। যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে ইন্ডিয়া তার নিজের রোল প্লে করবে, যেখানে বাঙালি নতুন রোল প্লে করবে অ্যাজ ওয়ার্ল্ড স্পিরিচুয়াল লিডার। আজকে ভক্তি বেদান্ত এই বাংলা থেকেই তৈরি হয়েছে, ইস্কন, মনে রাখতে হবে, এখানকার রামকৃষ্ণ, বিবেকানন্দ এই বাংলা থেকেই তৈরি হয়েছে। আমি আজকের বাংলার ইন্টেলেকচুয়াল যেটা বলি, আমি not intellectuals, they are intellectuals, they are not they are poisoned, that's why I call them intellectuals, intellectuals, আর ওয়েস্ট বেঙ্গল WEST নয়, WAST, ধ্বংসপ্রাপ্ত, পলিউটেড ওয়েস্ট বেঙ্গল। আর কমিউনিস্টরা কমিউনিস্ট নয়, they are কমিউনিস্ট, সিকু মাকু কমিউনিস্ট, সিকু মাকু কঙ্গুজ, এই টার্মগুলো আমি পয়জন করেছি। আর একটা গতকালে একটা শব্দ পয়জন করেছি, আমি একটা কয়েনিং করেছি, তার নাম পলিউটিক্যাল। অশোক, পলিটিক্স ইজ এ বিগ থিং, পলিটিক্স ইজ এ ভেরি গ্রেট থিং। পলিটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা, একটা সাবজেক্ট পলিটিক্স। পলিটিশিয়ান হওয়া তো সহজ নয়, বাট মেজরিটি অফ দ্য পার্সনস আর নট পলিটিক্যাল, আর নট পলিটিশিয়ান, দে আর পলিউটিশিয়ান। তারা সমাজকে বিষাক্ত করে। দ্যাটস ওয়াই মাই নিউ টার্ম ইজ political, pollution, POLU. They are political. They are not political. They are not politicians. They are politicians. দেশের জানোয়ার কমিউনিস্ট কংগ্রেস কীটপতঙ্গগুলো মোল্লারা এখনো পর্যন্ত জাবর কাটছে, সেগুলোকে কবে কাটা শুরু হবে? সব ন্যাচারাল জাস্টিস হবে, হিন্দুরা কোনদিন জাগবে? আমি তো একটু আগে বললাম, ওয়েস্ট বেঙ্গলে এরা জাগেনি, হিন্দুরা জাগেনি, কিন্তু রেস্ট অফ দি আসাম দেখুন, সামনে উড়িষ্যা দেখুন,
মহারাষ্ট্র দেখুন, রেস্ট অফ দি ইন্ডিয়া দেখুন, অশোক চট্টগ্রাম দাঙ্গা হচ্ছে। দাঙ্গা, এটাকে দাঙ্গা হচ্ছে, দাঙ্গা শব্দটা মানে হচ্ছে যেখানে দুপক্ষই যেখানে মারামারি করছে। হিন্দু পক্ষ তো মারামারি করছে না, মুসলমানরা আক্রমণ করছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে। এটা দাঙ্গার পরিবর্তে বোধহয় শব্দটা হওয়া উচিত অশোকের তোমার, হয়তো হিন্দুরা কোনো কোনো ক্ষেত্রে জাস্ট ফর সেলফ ডিফেন্স, যেটা প্যাসিভ রেজিস্ট্যান্স করছে। এটা দাঙ্গা না, দাঙ্গা যেখানে উভয় পক্ষ অলমোস্ট ইকুয়ালি ফিজিক্যালি স্ট্রং মারামারি করছে। মারামারি হচ্ছে না, ইউনিল্যাটারাল হচ্ছে। এটা ওই ডিরেক্ট অ্যাকশনের মতোই হচ্ছে আর কি, এক পক্ষই হচ্ছে। সদাশিব চতুর্থম। শুভরাত্রি সব্যসাচী, শুভরাত্রি। আমি কালকে দেখি বোধহয় বিদ্যাসাগর একটু কথা বলবো। শুভরাত্রি।